দেশীয় প্লাস্টিক পণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগী সরকার। রপ্তানি দ্বিগুণ করতে শিল্পনগরীর পরিকল্পনা। পরিবেশের ক্ষতি মাথায় রেখে এগিয়ে যাওয়ার তাগিদ। দেড় দশকেও সরানো যায়নি রাজধানী বিস্ফোরা কারওয়ান বাজারের আড়ত। এরই মধ্যে খরচ শত কোটি, সময় বেঁধে দিতে পারছে না সিটি কর্পোরেশন। অপসারিত হয়নি বিদ্যুতের খুঁটি, কাটা পড়ছে গ্যাস টেলিফোনের লাইন। সমন্বয়হীনতা, লেজে গবরে ফেনী নোয়াখালী মহাসড়ক 4 লেনে উন্নয়ন কাজ, মেয়াদ বাড়ার শঙ্কা। এবং মুকুলে মুকুলে ছেয়ে গেছে সাতক্ষীরার আমগুলো। এবারও বিদেশে আম রপ্তানির উদ্যোগ মালিকদের, পাওয়া যাবে অনলাইনেও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বাণিজ্য সংবাদে যাওয়ার আগে শুরুতেই ঐতিহাসিক 7 মার্চ পালনের খবর। ঐতিহাসিক দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রসূন, কাজল, ধানমন্ডির 32 নম্বর সড়কের এই যে স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত যে বাড়িটি, সেই বাড়ির সামনে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, সেখানে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মূলত আজকের এই ঐতিহাসিক দিবসটি পালিত হচ্ছে। আপনি জানেন যে ঐতিহাসিক এই 7 মার্চে 1971 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে যুগান্তকারী ভাষণ প্রচারিত হয়েছিল, যিনি যুগান্তকারী ভাষণ রেখেছিলেন, সেইটিকেই স্মারক হিসেবে এই দিনটি উদযাপিত হয় প্রতি বছর। এবছর এই দিনটি একটু ভিন্ন মাত্রা পেয়েছে দুটি কারণে। কাজল, আমি জানিয়ে রাখি যে প্রথমবারের মতো এটি জাতীয় দিবস হিসেবে উদযাপিত হচ্ছে, অর্থাৎ সরকারিভাবে পালিত হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঐতিহাসিক এই 7 মার্চের সুবর্ণ জয়ন্তী এবছর এ কারণেই অন্যভাবে পালিত হচ্ছে। মূলত তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমান যে সোহরাওয়ার্দী উদ্যানটি রয়েছে, সেখানেই তিনি এই ভাষণে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মূলত সেই কারণেই এই ঐতিহাসিক দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে অন্যান্য বারের মতো এবারও উদযাপিত হচ্ছে। সেদিন সারা জাতি অপেক্ষায় ছিলেন যে কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেবেন। মূলত সেদিন তিনি যে ডাক দিয়েছিলেন, সেই ডাকটিই বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল সারা দেশে। কাজল, আমি যদি জানিয়ে রাখি যে সেদিন কিন্তু বিকেল 3:20 বঙ্গবন্ধু মঞ্চে উঠেছিলেন এবং মঞ্চে উঠেই তিনি লাখো মানুষের উপস্থিতিতে যে ময়দানটি এখন সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ তৎকালীন রেসকোর্স ময়দান, সেটি কানায় কানায় ভর্তি ছিল লাখো মানুষে। এবং তখন কিন্তু স্লোগান উঠেছিল, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। সেই স্লোগানের মধ্য দিয়েই সারা জাতি জেগে উঠেছিল এবং যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন বঙ্গবন্ধুর নির্দেশনা পেয়ে। মূলত 19 মিনিটের এই ভাষণটি তখন যেমন ঐতিহাসিক হয়েছিল, এখন ঐতিহাসিক, এবং এই ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মারক হিসেবেই পালিত হচ্ছে। সকাল থেকে এখানে পুষ্পস্তবক অর্পণ চলেছে, শ্রদ্ধা নিবেদন চলছে এবং এখনও শ্রদ্ধা নিবেদন চলছে। কাজল, এই ছিল সবশেষ তথ্য মূলত এই ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন আশিস। পণ্য বহুমুখী করতে পোশাকের পাশাপাশি প্লাস্টিক খাতকে প্রাধান্য দিতে চায় সরকার। এর মধ্যে পরিকল্পিত প্লাস্টিক পল্লী গড়ে তুলতে আলাদা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সহযোগিতা পেলে কয়েক বছরে রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ক্ষতি মাথায় রেখে পরিকল্পিত শিল্প গড়ার তাগিদ দেন বিশ্লেষকরা। সানমির উপলের রিপোর্ট। বিশ্বে প্লাস্টিক পণ্যের বাজার প্রায় $6,500 কোটি। এর মধ্যে অভ্যন্তরীণ ও রফতানি মিলিয়ে বাংলাদেশের বাণিজ্য 300 থেকে $350 কোটি মধ্যে ঘুরপাক খায়। বাংলাদেশ মাথাপিছু 7.5 কেজি প্লাস্টিক ব্যবহার করে, যেখানে আমেরিকা 110 কেজি আর সিঙ্গাপুর 135 কেজি। ধারণা করা হয় অভ্যন্তরীণ ব্যবহার 2030 সালে বেড়ে হবে মাথাপিছু 35 কেজি। ইউরোপ, আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশে প্লাস্টিক পণ্য রফতানি করে বাংলাদেশ।
প্লাস্টিক খাতের অবদান বাড়াতে শিল্পপল্লী গড়তে 50 একর জমি দেওয়া হয়েছে। বর্তমানের $100 কোটি রফতানি কয়েক বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা ব্যবসায়ীদের। বিজনেস যেভাবে রিলোকেট হচ্ছে, আমরা আশা করছি হয়তো আগামী 2 বছরের মধ্যে এটাকে আমরা $2 বিলিয়ন কাছাকাছি নিয়ে যেতে পারব। বাণিজ্য মন্ত্রী জানান, পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে প্লাস্টিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে সব রকম সহায়তা করতে প্রস্তুত সরকার। এক্সপোর্ট করতে চাই, দেশের প্রোডাক্ট দরকার সেটা ফেস করতে চাই, পাশাপাশি এনভায়রনমেন্টটাকে তো বাদ দিয়ে আমাদের একটা ওয়ে আউট করতে হবে যাতে এনভায়রনমেন্টটাকেও আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমাদের এক্সপোর্টটাও যেন ঠিক থাকে, লোকাল কনজাম্পশনটাও যেন আমরা পাই। প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার বাড়ালে পরিবেশের ক্ষতি ঠেকানোর কথাও চিন্তা করার পরামর্শ অর্থনীতিবিদদের। প্লাস্টিক খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এই খাতের বিকাশ এবং এই খাতের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেমন দেয়া দরকার, পাশাপাশি এই খাতের যে রিসাইক্লিং এর ব্যবস্থা এবং এই খাতের প্রোডাক্টগুলোর মধ্যে উৎপাদনের যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে সেগুলো কতখানি স্বাস্থ্যসম্মত সেই বিষয়গুলো কিন্তু বিবেচনায় আনতে হবে। দেশে 5,000-এর বেশি ছোট বড় প্লাস্টিক কারখানা গড়ে উঠেছে। কর্মসংস্থান হয়েছে 12 লাখ মানুষের। এ খাত থেকে সরকার রাজস্ব পাচ্ছে প্রায় 3,500 কোটি টাকা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শত কোটি টাকা খরচ করে প্রায় 1.5 দশকেও সরানো যাচ্ছে না রাজধানীর বিস্ফোরা হয়ে ওঠা কারণ বাজারের আড়ত। ব্যবসায়ীরা বলছেন, প্রশস্ত বিকল্প রাস্তা, সহজ শর্তে দোকান বরাদ্দ পেলে স্থানান্তরে আপত্তি নেই তাদের। উত্তর সিটি কর্পোরেশন মেয়র বলছেন, সরানোর প্রক্রিয়া চলছে, তবে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিতে পারেননি তিনি। এদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন নগরবিদরা। রাশিদ লিমনের রিপোর্ট। কারওয়ান বাজার এলাকাকে রাজধানীর প্রাণকেন্দ্র বলেন অনেকেই। বাণিজ্যিক ভবন, মিডিয়া পল্লী হিসেবে গত কয়েক দশকে রাজধানীর এই এলাকার গুরুত্ব বেড়েছে কয়েক গুণে। আর ভৌগোলিক দিক দিয়েও মিরপুর, মতিঝিল, গুলশান, ধানমন্ডি কিংবা পুরান ঢাকার সাথে যোগাযোগের হাব এই এলাকা। বছরের পর বছর নানা দাবি কিংবা উদ্যোগ নিলেও এক অদৃশ্য শক্তির প্রভাবে এখনো এই ব্যস্ততম জায়গা বহাল আছে আড়ত হিসেবেই। যদি একটু বাজারটা আরেকটু সাইডে পড়ে তাহলে আমরা আরো ইজিলি এখানে আসতে পারবো। সরানোর যদি পরিকল্পনা সরকারের থাকে কিংবা প্রশাসন থাকে তো দ্রুত এটা করা ভালো। কথা ছিল পাইকারি বাজার চলে যাবে নগরের 2 প্রান্ত যাত্রাবাড়ি আর গাবতলীতে। দীর্ঘ অপেক্ষার পর যাত্রাবাড়িতে নির্মিত দক্ষিণ সিটির কাঁচা বাজার আংশিক চালু হলেও উত্তরে প্রায় 100 কোটি টাকা খরচ করে নতুন কাঁচা বাজারের আড়ত পড়ে আছে প্রায় 1 দশক ধরে। ব্যবসায়ীরা বলছেন, নতুন রাস্তা নির্মাণ, সহজ শর্তে দোকান বরাদ্দ সহ তাদের 7 দফা দাবি না মানলে ওই পথে পা বাড়াবেন না তারা। মিনিস্ট্রিতে আমাদের সাথে এই যে 7টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই আলোচনার প্রেক্ষিতে আমরা সম্মতি দিচ্ছি যে এগুলি যদি সলভ হয় আমরা ওখানে যাব। স্থানান্তরের পুরো প্রক্রিয়া তদারকি সংস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, আটকে যাওয়া জট খুলছেন তারা। যত দ্রুত সম্ভব, আমি সময়টা এখন নির্ধারণ করতে পারছি না। আমরা কৃষিমন্ত্রীর সাথে দেখা করেছি, উনিও কিন্তু রাজি হয়েছে যে পিছনের রাস্তাটা দেওয়ার জন্য। আড়তদারদের সাথে কিন্তু বিভিন্নভাবে কথা হয়ে গেছে। কিন্তু এই কাঁচা বাজারের বিকল্প রাস্তা হিসেবে সিটি কর্পোরেশন যে জায়গাটির কথা নিয়ে ভাবছে, ঠিক একই জায়গায় MRTL লাইন 5-এর কাজ শুরু হলে গাবতলী বাস টার্মিনাল স্থানান্তরের একটা পরিকল্পনা রয়েছে। তাই সবকিছু শুরুর আগে সরকারের সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমন্বয় জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গণমানুষের গণপরিষদ হিসেবে পুরো অঞ্চলকে একটি সামগ্রিক পরিকল্পনার অধীনে উন্নয়ন নীতিমালা আনা প্রয়োজন। প্রত্যাশা দৃঢ়তার, রাজনৈতিক সদিচ্ছার। তারা এও বলছেন, আর কালক্ষেপণ না করে দরকার দ্রুত ব্যবস্থা নেয়ার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়ক 4 লেন প্রকল্পের উন্নয়ন কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে কাজ চলছে অনেকটা লেজে গবের অবস্থার মধ্য দিয়ে। এতে সড়ক বিভাগের আওতায় প্রায় 750 কোটি টাকা ব্যয়ে 30 কিলোমিটারের সড়কটি নির্ধারিত মেয়াদে শেষ করার অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাড়ছে জনদুর্ভোগ। সড়ক বিভাগ বলছে, সমন্বয়হীনতা কাটিয়ে নির্ধারিত মেয়াদে প্রকল্পটি শেষ করতে কাজ করছেন তারা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিয়া সজল। নোয়াখালীর মাইজে থেকে ফেনীর মহিপাল পর্যন্ত এই মহাসড়কের নির্মাণাধীন রাস্তার দুই পাশেই রয়েছে পল্লী বিদ্যুতের এমন 911টি খুঁটি, যা অপসারণ না করেই রাস্তার মাঝেই রেখে চলছে কাজ। শুধু বিদ্যুৎ নয়, সড়কটি
2 লেন থেকে 4 লেনে উন্নীতকরণ প্রকল্পে গ্যাস, বিটিসিএল ও বন বিভাগ সহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে রয়েছে সমন্বয়হীনতার অনেক দৃশ্যমান দৃষ্টান্ত। ফলে সড়কের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন সরবরাহ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি এসব প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই কাজটা আরো ভালো হইতো যদি এই খুঁটিগুলো অপসারণ করে তারপর কাজটা করা হইতো। ইচ্ছা মতো গ্যাস লাইন উল্টাইতেছে, এখন লাইন ছিঁড়ে দিতেছে। এখন আমরা নিজের টাকা দিয়ে পরে নিজেরা কাজ করাইতেছি। নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এনডিইর বিরুদ্ধে উন্নয়ন কাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে কোনো রকম সমন্বয় না করে বেপরোয়া ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করছেন সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয়রা। পাল্টা অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানেরও। বল চলে গেছে ওনাদের কোর্টে, নাও ইটস দেয়ার ডিউটি টু শিফট দিস লাইন। ঠিক আছে, এখানে আমার কিছু, কারণ ওদের খুঁটিতে আমি সরাতে পারবো না। অথচ খুঁটি সরাতে পল্লী বিদ্যুতের বরাদ্দের প্রায় 7 কোটি টাকা বুঝে পেয়েও নানান অজুহাতে দায় এড়ানোর চেষ্টা তাদের। নিচু জায়গা, ওখানে যদি মাটি ভরাটটা না হয় তাহলে সরাতে কিছু সমস্যা। সেই জন্য আমাদের সবসময় রোডস অ্যান্ড হাইওয়ের লোক, তারপরে ঠিকাদার, তাদের সাথে সমন্বয় আছে, আমরা কাজটা করতেছি। অন্যদিকে লাইন অপসারণের জন্য এই প্রকল্পের নোয়াখালী অংশে বরাদ্দ থাকলেও বাখরাবাদের ফেনীর অংশের জন্য বরাদ্দ নেই কানাকড়িও বলে জানালেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। ফেনীর অংশে এইটের ডিপিপিতে অর্থটা ধরা নাই, রিভাইজ ডিপিপিতে তারা দিয়েছে। এই অর্থটা পেলে তারা আমাদেরকে জানাবে। আর সমন্বয়হীনতা কাটিয়ে নির্ধারিত মেয়াদে কাজটি শেষ করতে কাজ করার কথা জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। গ্যাসে কোনো সমস্যা হয় না, পল্লী বিদ্যুতের খুঁটিতে আমাকে শেষ করে ফেলছে, আমি এই কাজ আরও করে ফেলতে পারতাম। 2022 সালের জুন মাসে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে নিজ উদ্যোগে কর দেওয়া উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। শনিবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, মূলত কর কাঠামোর উপর ভিত্তি করে ধাপে ধাপে মধ্যম আয় ও উন্নত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরীর সভাপতিত্বে সভায় অংশ নেন এনবিআরের সদস্যরাও। এ সময় আয়কর, কাস্টমস ও ভ্যাট ইস্যুতে বেশ কিছু সমস্যা তুলে ধরে তা সমাধানে এনবিআরের সহযোগিতা চান রংপুর বিভাগের 8 জেলার ব্যবসায়ী নেতারা। উন্নত দেশে যেতে হলে সরকারকে ব্যয় করতে হবে। সেই ব্যয়টা যে ব্যয়টা অন্য কেউ করবে না, সেই ব্যয়টা যেই ব্যয়ের বেনিফিশিয়ারি, যে ব্যয়ের উপকারভোগী হবে সব আপামর জনগণ, নির্দিষ্ট একটা গোষ্ঠী নয়। সেটার জন্য দরকার রেভিনিউ, সেটার জন্য দরকার রাজস্ব আদায়। সেই রাজস্ব আদায়ের কাজটি আমরা করি এবং যারা এই কর দেন তাদেরকেও সেটা চিন্তা করতে হবে, আমার দেশকে আমি কোথায় চাই, তাহলে আমি কর দেওয়ার জন্য কতটুকু আন্তরিক হব, কর দিলে আমার কি লাভ হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মের কি লাভ হবে। নওগাঁর হাটবাজারে ব্যাপারীর অভাবে আলু বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁর এলাকার নওহাট এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, কিন্তু হাটগুলোতে পাইকারের একদিকে উপস্থিতি খুবই কম, অন্যদিকে এই আলু কিন্তু তারা আবার এই হাট থেকে ফেরত নিয়ে বিভিন্ন কোল্ড স্টোরে রাখার জন্য তারা নিয়ে যাচ্ছেন। তো আমরা এরকম একটি কোল্ড স্টোরে রয়েছি, এখানে অসংখ্য আলুর যারা চাষি তারা আলু নিয়ে এসেছেন, কিন্তু এই কোল্ড স্টোরগুলোতেও কিন্তু একেবারে ধারণ ক্ষমতার অধিক আলু এখানে আসার কারণে তারা এই আলু কিন্তু আর রাখতে চাচ্ছে না। এই বিশেষ করে এই মৌসুমে আমরা যেটা লক্ষ্য করছিলাম যে ধারণ ক্ষমতার অধিক উৎপাদন হয়েছে এবং জেলায় আমরা এই কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এখানে পেয়েছিলাম 5.5 লক্ষ মেট্রিক টন আলু এবার উৎপাদন করেছিল। আপনি জানেন গেল অক্টোবরে কিন্তু আলুর যে চড়া দাম, এই কারণে কিন্তু চাষিরা আলু চাষে ঝুঁকে পড়ে এবং ভালো একটি দাম পাওয়ার আশায় তারা কিন্তু এবার অধিক জমিতে আলু চাষ করেছিল। কিন্তু এসব আলু এখন ক্ষেত থেকে তুলে হাটে নিয়ে এসে একেবারে সস্তা দাম বলছেন তারা। প্রতি মন আলু বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকায়। অনেকে ভালো জাতের যেসব আলু রয়েছে সর্বোচ্চ 600 টাকায় বিক্রি করছেন। তবে এই হাটগুলো থেকে যেসব ব্যাপারী রয়েছেন তারা দূরে থেকে আসেন, কিন্তু গত কয়েক সপ্তাহের ব্যবধানে আমরা যেটা লক্ষ্য করছি, প্রথম দিকে দাম ভালো পেয়েছিল, পরে এসে কিন্তু
কিন্তু দামের জায়গাটা একেবারে হুঁচট খাচ্ছেন। তারা বলছেন যে উৎপাদন করতে ন্যূনতম তাদের খরচ হয়েছে 7 থেকে 8 টাকা পর্যন্ত, কিন্তু সেই আলু হাটে এনে সর্বোচ্চ 9 থেকে 10 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। এ কারণে তারা কিন্তু তাদের যে স্বপ্ন ছিল ভালো একটি দর নিয়ে ঘরে ফিরবেন, ভালো দর পাবেন, এটা কিন্তু তাদের আশা ভঙ্গ হয়েছে এসব হাটে আমরা লক্ষ্য করছিলাম। অন্যদিকে উৎপাদন বেশি হওয়ার কারণে এসব আলু কিন্তু এখন আড়তগুলোতে নিয়ে আসছেন, বিশেষ করে এই কোল্ড স্টোরে রাখার জন্য। এখানেও ধারণ ক্ষমতা না থাকার কারণে তারা ফিরে নিয়ে যাচ্ছেন, এমন কথাই কিন্তু আমরা এই কোল্ড স্টোরগুলোতে জানতে পারছি। তো সব মিলিয়ে আলু কিন্তু এখন একটি অসহনীয় এবং কৃষকের জন্য দুর্ভোগের কারণ হয়ে দেখা দিয়েছে। একটা অস্বস্তি পরিবেশ এখানে আমরা আলু নিয়ে দেখতে পাচ্ছি কৃষকের কাছে। তো কাজল, এই ছিল নওগাঁর এই নোহাটা মোড়ের আলুর খোঁজ খবর আমার কাছে। নওগাঁর নওহাটা এলাকা থেকে আলু বিক্রির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী এম আর রকি। চাঁদপুরে পদ্মা ও মেঘনা জাটকা নিধন বিরোধী অভিযান চলছে, এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ফারুক। কাজল, আমি এই মুহূর্তে আছি চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায়। গত 2 মাসে যে জাটকা সংরক্ষণ অভিযান চলছে তার আজকে 7ম দিন। আজকে 7ম দিনে আমি ভোর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনার বেশ কিছু এলাকায় ঘুরেছি। আমার সঙ্গে ছিলেন নৌ পুলিশের একাধিক দল এবং একই সঙ্গে মৎস্য কর্মকর্তারাও ছিলেন। তো আমি যেটি দেখেছি যে পদ্মা মেঘনার বিস্তীর্ণ জলরাশিতে জাটকা সংরক্ষণের একটা ভালো দিক লক্ষ্য করা গেল, অর্থাৎ জাটকা সংরক্ষণ করা সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটি আসলে চমৎকার ছিল। তবে একটা জায়গায় ছেদ পড়েছে, সেটি হলো যে দুর্গম চরাঞ্চল, বিশেষ করে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর এলাকার আশপাশের যেই পদ্মা এবং মেঘনার যে ছোটোখাটো এলাকাগুলো আছে, বিশেষ করে খালের মুখগুলো আছে, সেখানে অসংখ্য জেলে নৌকা তারা অপেক্ষায় ছিল যে কখন আসলে জাটকা ধরবে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌ পুলিশ, কোস্টগার্ডের উপস্থিতিতে তারা আসলে সেই সুযোগটি এখনো করতে পারছে না। তো একটা জিনিস আশার আলো, যে সেটা হলো যে তারা কেউ সচেতন হলো, আসলে তাদের একটি অংশ এখনো অসচেতন, অর্থাৎ তারা আসলে এই জাটকা নিধন করার যে তাদের একটা মানসিকতা, সেটি আপাতত পরিবর্তন হচ্ছে না। আরেকটি শঙ্কার কথা হলো যে আসলে এই যে 2 মাসের কর্মসূচি আজকে 7ম দিন, আসলে এই সামনের দিকে যতটা যাবে হয়তো এক শ্রেণীর জেলেরা তখন অধৈর্য হয়ে যাবে, তারা তখন হয়তো দল বেঁধে আবার নদীতে জাটকা নিধনে ব্যস্ত হয়ে যাবে। তো আমি নৌ পুলিশের চাঁদপুর থানার যিনি অফিসার ইনচার্জ জহিরুল হক, তার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে তার মতো আরও নৌ পুলিশের বেশ কয়েকটি দল উত্তরের 60 নল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত তারা তাদের টহল অব্যাহত রেখেছে। একই সঙ্গে কোস্টগার্ডের 4টি টিমও তারা টহল অব্যাহত রেখেছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস আমাকে সবশেষ যে তথ্যটি জানিয়েছেন যে আসলে তার যে প্রচেষ্টা, অর্থাৎ জাটকা সংরক্ষণ যে টাস্ক ফোর্স কমিটি আছে, সেই কমিটির সদস্যদের নিয়ে তিনি জাটকা সংরক্ষণের যে উদ্যোগটি নিয়েছেন সেটি তিনি সফল করতে চান। আর এই সফল করার জন্য তিনি যা যা প্রয়োজন, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি সবাইকে সঙ্গে নিয়ে যে কাজটি করতে চান তা হলো যে জাটকা সংরক্ষণ করা। আর আরেকটি তথ্য আমি সবশেষ আপনাকে জানাতে চাই, সেটি হলো যে চাঁদপুরের এই যে গত 7 দিনে যে জাটকা সংরক্ষণ কর্মসূচি চলছে, তার আজ পর্যন্ত 11টা পর্যন্ত যে আপডেট, তা হলো যে এই পর্যন্ত 68টি অভিযান হয়েছে, 5টি মোবাইল কোর্ট হয়েছে, প্রায় 13 লাখের উপর মেট্রিক কি বলে এটাকে যে জাল, সেটা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে 9 জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে প্রায় 26,000 টাকা আদায় করা হয়েছিল। এই ছিল আমার কাছে চাঁদপুরে জাটকা সংরক্ষণের সবশেষ তথ্য। কাজল। চাঁদপুর থেকে অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমদ। মুকুলে মুকুলে ছেয়ে গেছে সাতক্ষীরার আম বাগানগুলো। গতবারের আমপানের ঝড়ে ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা লোকসান কাটিয়ে উঠতে পরিচর্যায় ব্যস্ত। এবারও বিদেশে আম রপ্তানির জন্য উদ্যোগ নিয়েছেন বাগান মালিকরা, আর এজন্য আম চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। সদর, তালা, কলারোয়া, দেবহাটা উপজেলায় সবচেয়ে বেশি আমের বাগান। এর মধ্যে সদরের 100 হেক্টর জমিতে রপ্তানিযোগ্য বিষমুক্ত আম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি আম গাছে পর্যাপ্ত মুকুল আসায় বাগান মালিকরা গতবারের ঘূর্ণিঝড় আমপানের ক্ষতি পুষিয়ে ওঠার আশা করছেন। এখানকার হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ ও আম্রপালি আম বিদেশে রপ্তানির আশা করছেন বাগান মালিকরা। চলতি মৌসুমে কুয়াশার প্রভাব থাকায় কিছুটা উদ্বিগ্ন বাগান মালিকরা। সেজন্য কৃষি বিভাগের পরামর্শ মতো মুকুলে ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে বালাইনাশক ওষুধ স্প্রে করছেন বাগান মালিকরা। প্রচুর পরিমাণে বইল হয়েছে এবং গুটু দাঁড়াইছে। এবছর বিষমুক্ত আম আমরা বিদেশে পাঠাবো। আশা নিয়ে বেঁচে আছি, দেখা যাচ্ছে এখন
এখন এবারে অন্তত না হলেও 20 লাখ টাকার গাছ কিনেছি আমি। গাছে আসা পর্যন্ত আমের মুকুল ধরে রাখতে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানের শ্রমিকরা। আর আমের মৌসুমে 10-12 হাজার টাকা মাসিক আয়ে খুশি তারা। এরপরও এবছর আজ 3বার করতেছি, কারণ দেখা যাচ্ছে যে এই মুকুলটা যাতে ভালো থাকে। জেলার আম বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ প্রশিক্ষণের কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা। হরটেক্স ফাউন্ডেশন, এফএও আমাদের কৃষি বিভাগের সহযোগিতায় আমরা নিরাপদ আম উৎপাদন করে এই আমগুলা দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি ব্যবস্থা নিয়েছি। আগে মুকুল আসায় আগে ভাগেই বিক্রি করে লাভবান হবেন বাগান মালিকরা। দালালদের খপ্পরে যাতে না পড়ে সেজন্য অনলাইনে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। গত বছর আমরা যেমন অনলাইনে এই আমের মার্কেটিং সিস্টেম আমরা করেছিলাম, এবারও সেইভাবে অনলাইনে বিক্রি করতে পারবে। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় 4110 হেক্টর জমির বাগানে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। এর মধ্যে 200 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। এবার ভারত থেকে আমদানি হলো তেঁতুল বিচি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন প্রথম চালানে ভারত থেকে 3টি ট্রাকে আমদানি করা হয়েছে 90 মেট্রিক টন তেঁতুল বিচি। শনিবার বিকেলে চট্টগ্রামের উজ্জ্বল শাহ নামের এক আমদানিকারকে তেঁতুল বিচি ভর্তি একটি ট্রাক আসে হিলিতে। এরপর আসে আরও 2টি তেঁতুল বিচি বোঝাই ট্রাক। আমদানি বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠান জানায় প্রতি কেজিতে 5.5 টাকা শুল্ক দিয়ে আমদানি করা হয়েছে তেঁতুল বিচি, যা ব্যবহার করা হবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মশার কয়েল তৈরির কাঁচামাল হিসেবে। একপাশে বিশাল পাহাড়, তার চারপাশে ছড়ানো ছিটানো পাথরের মাঝে ঘন নীল জলের মোহনীয় লেক ঘিরে গড়ে তোলা হয়েছে নীলাদ্রি পার্ক। পাড়ে বসে শান্ত জলে চোখ রেখে দিন কাটাতে পর্যটকরা ছুটে যান যেখানে। মন উজাড় করা সৌন্দর্যে মুগ্ধ পর্যটকদের চাওয়া পথের উন্নয়ন। সুনামগঞ্জের নতুন পর্যটন কেন্দ্র নীলাদ্রি ঘুরে এসে নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। আকাশের রঙে রাঙানো স্বচ্ছ জলের মায়াবী রূপ চারিদিকে সবুজ পাহাড় আর টিলায় ঘিরে রেখেছে। এমন অপার সৌন্দর্যে মুগ্ধ হতে দলে দলে ছুটে আসছেন পর্যটকরা। শহীদ সিরাজ লেক 2017 সালে নীলাদ্রি পার্ক নামে উদ্বোধনের পর এলাকাটি পর্যটকদের আকৃষ্ট করতে থাকে। ঘন নীল জলের এই লেকের একপাশে মেঘালয়ের পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় ছড়ানো ছিটানো পাথরের সঙ্গে ছবি তুলে পর্যটকরা তৃপ্তি পান। জায়গাটা ঘুরে আমাদের খুব ভালো লাগলো। একদম ইন্ডিয়ার পাশে, অপোজিটে আমরা শুনেছি যে আসাম রাজ্য আছে। পাথর দেখতে পাচ্ছি, বড় বড় পাহাড়, তার সাথে পানি, মানে নীল পানি। এটা একটা খুবই মানে ডিফারেন্ট একটা হচ্ছে ন্যাচারাল ভিউটা। সুনামগঞ্জ শহর থেকে তাহিরপুর হয়ে নীলাদ্রি 54 কিলোমিটার পথ, এর মধ্যে 24 কিলোমিটারই চলাচলের অযোগ্য। রাস্তাটা যদি ভালো হইতো জায়গাটা দেখার মতো। রাস্তাঘাটের যে ব্যবস্থাটা এটা আরও ভালো হলে যে ভিজিটর বাড়বে। সীমান্তবর্তী টেকের ঘাট চুনাপাথর খনিজ প্রকল্পে 1940 সাল থেকে মাইনিংয়ের মাধ্যমে কোয়ারি থেকে সাতক সিমেন্ট ফ্যাক্টরির কাঁচামালের জন্য চুনাপাথর উত্তোলন করা হতো। লোকসানের কারণে 1996 সালে এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। সেই কোয়ারি এখন নীলাদ্রি লেকে পরিণত। লেকের কাছাকাছি রয়েছে জাদুকাঠা নদী, বারিক্কি টিলা, শিমুল বাগান, লাকমাছড়া ও টাঙ্গুয়ার হাওর। লেকের স্বচ্ছ নীল পানি, পাহাড় আর পাথরের সম্মিলনের নাম নীলাদ্রি। এই নতুন পর্যটন কেন্দ্রে এসে পর্যটকরা উদ্বেলিত। সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আসন্ন গরমে ছুটি কাটাতে ইউরোপের 27টি দেশের নাগরিকদের জন্য গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন কেবল তারাই এই ডিজিটাল গ্রিন পাস পাবেন বলে জানিয়েছে ইউ। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ভ্যাকসিন নেওয়া নাগরিকদের জন্য গ্রিন পাস ব্যবস্থা চালু করার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পাবেন ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা। যদিও এই বিষয়টি নিয়ে এখন নানা তর্ক বিতর্ক চলছে। আমরা যারা টিকা নিয়েছি এবং যারা টিকা নেব
তারা আমাদের জন্য খুব সহজ হবে এই গ্রিন পাসের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে ট্রাভেল করতে। আসন্ন গ্রীষ্মে ছুটি কাটানোর লক্ষ্যে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য এই গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। যারা করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন শুধুমাত্র তারাই এই ডিজিটাল গ্রিন পাস পাবেন বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গ্রিন পাসের মাধ্যমে আবারও যদি এক দেশের নাগরিকরা অন্য দেশে যাতায়াত করতে পারেন তবে আবারও ঘুরে দাঁড়াবে এই পর্যটন শিল্প। ইউরোপের 27টা দেশের বা অন্যান্য কাছাকাছি দেশগুলো যেতে পারবেন এবং তখন এই সমস্ত ট্যুরিজম সিস্টেমকে আবার চালু করা সম্ভব হবে। এদিকে ফ্রান্সে এখনও করোনার সংক্রমণ কমে আসেনি, এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার মানুষ। আসন্ন গ্রীষ্মে ছুটি কাটানোর লক্ষ্যে গ্রিন পাস নিয়ে ইউরোপীয় ইউনিয়নের এক দেশের নাগরিকরা আরেক দেশে যাতায়াত করলে আবারও চাঙ্গা হবে পর্যটন শিল্প। আর করোনার সংকটের সময়ে কাজ হারানো অনেক মানুষেরও কর্মসংস্থান হবে এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে তৃতীয় দফায় আর্থিক সহায়তা বিল পাশ হয়েছে। শনিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাশ করা হয়। এতে করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকে এককালীন $1,400 এবং বেকাররা ভাতা হিসেবে প্রতি সপ্তাহে $300 পাবেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা ও নানা নাটকীয়তার পর পারস্পরিক সমঝোতায় শনিবার পাশ হয়েছে করোনা রিলিফ বা আর্থিক সহায়তা বিল। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটির পক্ষে 50 এবং বিপক্ষে 49টি ভোট পড়ে। বিলটি পাশের পর প্রেসিডেন্ট জো বাইডেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের কাছে প্রতিশ্রুতি রক্ষায় এটি এক বড় পদক্ষেপ। এর ফলে মানুষ করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। I promised the American people that help was on the way. Today, I can say we've taken one more giant step forward in delivering on that promise that help was on the way. মার্কিন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এই জরুরি সহায়তা প্যাকেজের বিলটি পাশ হওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী সব বয়সী নাগরিক এককালীন $1,400 এবং যারা বেকার তারা প্রতি সপ্তাহে অতিরিক্ত আরও $300 করে পাবেন। এই সুবিধা আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিলটি পাশ হওয়ায় স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। বাইডেন জনগণকে, মাইনরিটিকে একটা গিফট স্বরূপ একটা অ্যামাউন্ট ধার্য করছে। এর মাধ্যমে যারা 160,000 টাকার নিচে আছেন তারা $1,400 পর্যন্ত পাবেন। এইটাকে আমরা অত্যন্ত স্বাগত জানাই, সাধুবাদ জানাই। এর ফলে সবাই উপকৃত হবে, বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার, খেটে খাওয়া মানুষ। বিলটি আগামী মঙ্গলবার প্রতিনিধি পরিষদে পেশ করার পর সেখান থেকে হোয়াইট হাউসে যাবে। প্রেসিডেন্টের স্বাক্ষর পর তা আইনে পরিণত হবে। এই বিলটি পাশ হওয়ায় আর্থিক সহায়তার চেক এই মাসের মধ্যেই অর্থাৎ মার্চের মধ্যেই মানুষজন পেতে শুরু করবেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশীয় প্লাস্টিক পণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগী সরকার, রপ্তানি দ্বিগুণ করতে শিল্পনগরীর পরিকল্পনা, পরিবেশের ক্ষতি মাথায় রেখে এগিয়ে যাওয়ার তাগিদ। 1.5 দশকেও সরানো যায়নি রাজধানী বিস্ফোরার কারণ বাজারের আড়ত, এরই মধ্যে খরচ শত কোটি, সময় বেঁধে দিতে পারছে না উত্তর সিটি। এবং অপসারিত হয়নি বিদ্যুতের খুঁটি, কাটা পড়ছে গ্যাস টেলিফোনের লাইন। সমন্বয়হীনতায় লেজে গবরে ফেনী নোয়াখালী মহাসড়ক 4 লেনে উন্নয়ন কাজ, মেয়াদ বাড়ার শঙ্কা। এই ছিল এ সময় বাণিজ্যের, সঙ্গেই থাকুন সময়।